উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ শেষ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ উপদেষ্টা পরিদর্শন অনুমোদন। আন্দোলনকালীন রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। ষষ্ঠ দিনে এসিতে 60 আপিল আবেদন মঞ্জুর। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির। পোস্টাল ব্যালটে অনিয়ম নেই বলছে জামায়াত। এবং জুলাই গণহত্যা মামলায় হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ডের আপিল শুনানি 20 জানুয়ারি। পরদিন জয় পলকের অভিযোগ গঠনের আদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। এর আগে গত বছরের 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে আরো জানাতে যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তাসনুভা, এখন আছি আমি যমুনার সামনে অপোজিটের একটা রাস্তায়। তো এখানে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এখনও রাস্তায় মানুষ যাওয়া আসা করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রচণ্ড সতর্ক পরিস্থিতিতে আছে। কিন্তু মানে তারা কোনোভাবে আমাদেরকে সেখানে আরেকটু আগাতেও দিচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তো আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে 7টা 10-এ ঢুকেছেন, 10 থেকে 12 মিনিটের মধ্যে ঢুকেছেন হচ্ছে তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে কথা এক বৈঠকের জন্য। কিন্তু তখন থেকে এই পর্যন্ত এখনও তিনি সেখানেই আছেন, এখনও তিনি বের হননি। আর এখন বর্তমান যে প্রেক্ষাপট, এখানে সব গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে আছেন। আমরা সবাই অপেক্ষা করছি যে এতক্ষণের মধ্যে হয়তো কোনো একটা ব্রিফিং হবে, এরকম একটা চিন্তাভাবনাতে থেকেই সবাই এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এখনও আমরা কোনো আশানুরূপ কোনো তথ্য পাচ্ছি না যে যেটাতে কোনো ব্রিফিং হবে কি না, এরকম কোনো তথ্য এখন আমরা পাচ্ছি না। তো এখনও পর্যন্ত সবাই অপেক্ষায় আছেন যে যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা বৈঠক শেষ করে তারেক রহমান ফিরবেন, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। একই সঙ্গে আমরা হয়তো একটু ধারণা করছি যে সরকারের পক্ষ থেকে হয়তো কোনো একটা তথ্য আমরা পেতে পারি, এরকম একটা ধারণা এখন আমরা এখানে করতে পারছি। তো আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের রাস্তার অপোজিটও যেতে দিচ্ছে না, যার জন্য আমরা আপনাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারছি না। কিন্তু সব মিলে এখন একটা মানে কড়া নিরাপত্তার মধ্যেই বৈঠকটা চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে দুপুরের পরপরই কিন্তু আইন উপদেষ্টা একটা ব্রিফিং করেছেন এবং ওখানে কিন্তু তিনি বলেছেন যে এটা শুধুমাত্র পারিবারিক একটা বৈঠক হচ্ছে। তো পারিবারিক বৈঠক শেষ করে যখন বের হবেন তখন যদি কোনো তথ্য পাই আমি আপনাকে সরাসরি তখন জানিয়ে দিব। তাসনুভা মুন্নি, আপনাকে ধন্যবাদ। স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ব্যত্যয় ঘটলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্তের পাশাপাশি স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আগামীতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক তারা প্রত্যাগত প্রবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করে জাতীয়তাবাদী পেশাজীবী দল। এমন সরকার চায় যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছে। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। একই স্থানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দল। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, পরবর্তী সরকার অবশ্যই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করবে। যারা বাইরে কাজ করে এসেছেন তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সীমিত সম্পদ, এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে, দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। প্রবাসীদের জন্য একটি স্থায়ী নীতি কাঠামো দাঁড় করানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি। প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় সেই শোক সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোক সভাটি হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ, সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শোক সভার ভাবগাম্ভীর্য বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ অবস্থান বজায় রাখবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষার জন্য উপদেষ্টা পরিষদে জুলাই গণ অভ্যুত্থানের দায়ী মুক্তি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করবে, নতুন করে আর মামলাও করা হবে না। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান আইন উপদেষ্টা। নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গ্যাজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সাথী উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন হিসেবে গণ্য হবে। নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আর পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। আপিল শুনানির 6ষ্ঠ দিনে 60টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে 34 আবেদন নামঞ্জুর ও 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। সব মিলিয়ে 6 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 337 জন। এদিকে ইসি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। আর পোস্টাল ব্যালটের বিষয়ে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আসাদ। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা জানান। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর কিছুদিন পরেই ভোটের লড়াই নামবেন প্রার্থীরা। শেষ মুহূর্তে চলছে বাতিল প্রার্থীদের আপিল নিষ্পত্তির কাজ।
আপিল শুনানির ষষ্ঠ দিনে 60টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে 34টি আবেদন নামঞ্জুর ও 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। 351 থেকে 420 পর্যন্ত আপিলের শুনানি করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন 337 জন। পাশাপাশি এই সময়ে 115 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 33টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এইমাত্র আমরা সেখান থেকে আপিলের শুনানি শেষে আসলাম। কমিশন আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে জনাব আলমগীর হোসেনের মনোনয়ন বৈধতাকে চূড়ান্তভাবে বৈধতা দিয়েছেন। নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে এবং রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে তার মনোনয়ন অ্যাকসেপ্ট করতে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন বলেন, পোস্টাল ব্যালটে অনেক অনিয়ম ও ভুলভ্রান্তি দেখা যাচ্ছে, যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বেশ কিছু এলাকায় অবাধ প্রচারণা শুরু করেছেন একটি বিশেষ দলের প্রার্থীরা। 22 জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে। এখন সেই প্রচার প্রচারণা হওয়ার কথা নয়, কিন্তু বেশ কিছু এলাকায় বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। এ সময় সব দলের সমান সুযোগ নিশ্চিতে কমিশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল চেম্বার আদালতের কার্যকারিতা তালিকাভুক্ত হয়েছে। এ বিষয়ে শুনানি হবে আগামী 20 জানুয়ারি। এদিকে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিষয়ে 21 জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মুদাসির আলীর প্রতিবেদন। 24 জুলাই আগস্টে গণহত্যা মামলার এক অভিযোগে গেল 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। আরেক অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। 15 ডিসেম্বর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেখানে সর্বোচ্চ সাজা চাওয়া হয়। আপিলটি দায়ের করেন প্রসিকিউটর গাজী MH তামিম। মোট 8 যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল আবেদন করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয় সেই আপিল। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে কার্যতালিকায় 58 নম্বর ক্রমিকে আছে মামলাটি। এ বিষয়ে আপিল শুনানি হবে 20 জানুয়ারি। এদিকে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হয় ট্রাইব্যুনাল 1-এ। আদালতকে জুনাইদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করেননি, এমনকি 2 আগস্টে পদত্যাগও করতে চেয়েছিলেন পলক। ইন্টারনেট বন্ধের যে ডিসিশন মেকিং অথরিটি ওনার ছিল না, উনি বন্ধের নির্দেশনা দেননি, বরং ছাত্রছাত্রী বা আন্দোলনকারী যারা ছিল তাদের প্রতি সংবেদনশীল ছিলেন। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী বলেন, ইন্টারনেট বন্ধে জয়ের কোনো নির্দেশনাই ছিল না। উনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি ভূমিকা পালন করেছেন। যে প্রতিদিনের কী ধরনের কাজকর্ম বাংলাদেশের সরকার গ্রহণ করবে, এর সাথে সজীব আহমেদ জয়ের কোনো সম্পর্ক ছিল না। এ প্রসঙ্গে কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিমও। জুনাইদ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ। জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 21 জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 21 জানুয়ারি অভিযোগ গঠনের উপরে আদেশের তারিখ নির্ধারণ করেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আসামি পক্ষ থেকে
এলপিজির তীব্র সংকটে বন্ধ হচ্ছে ক্ষুদ্র ব্যবসা। প্রতিদিনই লোকসান গুনছে রেস্তোরাঁ ব্যবসায়ীরা। সিএনজি স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিক শ্রমিকরা। তবে এ সংকটের শিগগিরই সমাধান হবে না বলে জানায় পরিবেশক ও ব্যবসায়ীরা। নিজস্ব গ্যাস উত্তোলন ছাড়া এর দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। তরলের অভাবে পরিবেশকদের গুদামে খালি পড়ে আছে হাজারো সিলিন্ডার। আগে লোড আনলোডে ব্যস্ত থাকা এসব গুদাম এখন অনেকটাই ফাঁকা। এতে পরিবেশকদের ব্যবসা বন্ধ হওয়ার পথে। সরকারের পক্ষ থেকে বারবার ব্যবসায়ী সিন্ডিকেটের কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। এই মুহূর্তে দেশে যতটুকু জ্বালানি আমদানি হচ্ছে তারও নেই সুষ্ঠু ব্যবহার। এতে গ্যাসের তীব্র সংকটের কবলে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা। হোটেল রেস্তোরাঁয় প্রতিদিনই গুনতে হচ্ছে লোকসান। বিকালে বলে ভাই দুধ দিয়ে দেন, সকালে দুধ দিয়ে যাই ভাই দুধ দেওয়ার না, গ্যাস নেই। একটা বোতল আপনার 12 কেজি বোতল 1000 টাকা বাড়তি, ওই 1000 টাকা তো আবার লস। এদিকে যানবাহনে ব্যবহারের জন্য মাসে এলপিজির চাহিদা 15,000 টন। প্রায় 1.5 লাখ যানবাহনই চলে এলপিজিতে। কিন্তু বর্তমানে তীব্র এলপিজি সংকটের কারণে অনেক অটো গ্যাস স্টেশন বন্ধের পথে। লাইনে দাঁড়াইতে গেলে তখন সেই ক্ষেত্রেও দেখা গেছে 1-1.5 ঘন্টা গ্যাস সময় চলে। এতে আমাদের সময়টাও নষ্ট হচ্ছে, আমাদের টাকা ইনকামের সেই ক্ষেত্রে টাকা ব্যাঘাত ঘটতেছে। এই বইয়ে থেকে সময়টা লস করা হয়, এই সময়টাই আমরা বেতায় যাই। এলপিজি গ্যাসের চলমান সংকট শিগগিরই অবসানের সম্ভাবনা নেই বলে জানায় পরিবেশক, ব্যবসায়ী ও আমদানি প্রতিনিধিরা। তারা বলছেন সরবরাহ সংকটই এই অবস্থার জন্য দায়ী। যে সিন্ডিকেট একটা কথা বাংলাদেশে আসে এটা সবাই বলে থাকে, আসলে কিন্তু ভিতরে ঢুকে কেউ দেখে না যে আসলে সিন্ডিকেট কিনা নাকি সংকট। কিন্তু আমরা আরো সংকটের দিকে যাচ্ছি, আমরা দেখতেছি সংকট আরো বেশি ভাবে হচ্ছে। এলসি যদি পারমিশন হয়েও যায়, এলসি যদি করেও থাকে কোম্পানিগুলো, সেক্ষেত্রে আশা করি যেন আরো 2 মাসের মতো সময় লাগবে। একটা দোকানদারের ডেলি বিক্রি করতে পারে সে 100 পিস, সে পাইলো 5 পিস, তখন তারও কষ্টের একটা ব্যাপার আছে। তখন ওই 5 পিসের উপর সে যতটুকু বিক্রি করি সে পোষায় নিতে পারে সেটা চেষ্টা করবে। দেশে দৈনিক সামগ্রিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, যেখানে সরবরাহ করা হচ্ছে 258 কোটি ঘনফুট। চাহিদা ও সরবরাহে বর্তমান ঘাটতি থাকছে দৈনিক 122 কোটি ঘনফুট। তাই নিজস্ব উত্তোলনে নজর দেওয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞের। পৃথিবীর সবচেয়ে বড় বর্ধিত বাংলাদেশ, এখানেও বিরাট গ্যাসের অনুসন্ধান মজুদ থাকার কথা, আমাদের গ্যাসের অভাব হওয়ার কথা না। এটা ডিপেন্ড করে আপনি জোরালো অনুসন্ধানের মাধ্যমে এটাকে উত্তোলন ব্যবস্থাপনা যদি করেন, তাহলে দেখবেন আপনার গ্যাসগুলো উঠে আসবে। বর্তমানে যে গ্যাস সরবরাহ হচ্ছে তা গত বছরের এই সময়ের চেয়ে 17 কোটি 60 লাখ ঘনফুট কম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম আরিশা ইলেকট্রনিক্স। এতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন সহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য। সম্প্রতি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে ক্রিকেটাররা। বিসিবির এই পরিচালককে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলেও তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। বৃহস্পতিবার রাতে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। সংগঠনটি জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে তারা আগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ শেষ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ উপদেষ্টা পরিদর্শন অনুমোদন। আন্দোলনকালীন রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত।
ষষ্ঠ দিনে এসিতে 60 আপিল আবেদন মঞ্জুর, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির, পোস্টাল ব্যালটে অনিয়ম নেই বলছে জামায়াত। এবং জুলাই গণহত্যা মামলায় হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ডের আপিল শুনানি 20 জানুয়ারি, পরদিন জয় পলকের অভিযোগ গঠনের আদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।